সিদ্ধু নামের এই ছেলেটি তার প্রেমিকা প্রীতিকে জন্মদিনে একটা ঝাক্কা সারপ্রাইজ দিতে চায়, তাই ব্যাঙ্গালোর ট্যুরের মিথ্যা কাহিনী বানালো এবং ভাবলো হঠাৎ করে প্রীতির বাসায় গিয়ে তাকে সারপ্রাইজ দিবে। কিন্তু সারপ্রাইজ দেওয়া তো দূরের কথা, উল্টো নিজেই সারপ্রাইজ হয়ে গেল বেচারা। ঘটনাস্থলে গিয়ে দেখে তার প্রেমিকা প্রীতি অন্য রাজপুত্রের কোলে বসে মধু খাচ্ছে। এই দৃশ্য দেখে সিদ্ধুর মাথায় যেন বাজ পড়ল। সিদ্ধু পুরাই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেল। তবে এই মেয়েটির এইসব কিছু করার পেছনে যে কারণ তা আপনার চিন্তার বাইরে। তো চলুন জেনে আসি সেই কারণ। মধ্যরাতে অন্ধকার ঘরে চার্জিং এ থাকা মোবাইলে একের পর এক মেসেজের শব্দ। ঘুম ভেঙে যায় আমাদের আজকের সিনেমার নায়ক সিদ্ধুর। তার প্রেমিকা তার উপর রেগে আছে এবং তাকে বোঝাতে সিদ্ধু মেসেজের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ে। সারাদিন ধরে সে মোবাইল থেকে বিচ্ছিন্ন হতে পারে না। গোসল, অন্যান্য কাজ, এমনকি ডেলিভারি নেওয়ার সময়ও সে মেসেজে ব্যস্ত থাকে। ফলে তার কোনো কাজে মনোযোগ থাকে না এবং কারোর সাথে কথা বলারও সময় পায় না। সিদ্ধু মোবাইলে এত ব্যস্ত যে প্রায় ড্রেনেই পড়ে যাচ্ছিল। ঠিক তখনই তার বান্ধবী ভাগী তাকে বাঁচায়। সিদ্ধু আজ প্রীতির জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছে। এই মিথ্যা বলে প্রীতিকে ভয়েস মেসেজে জানায় যে আজ বেঙ্গালুরু যাওয়ার কারণে তার সাথে দেখা করতে পারবে না। বাস্তবে সে প্রীতিকে সারপ্রাইজ দিতে চায় বলেই এই মিথ্যাটা বলেছে। সিদ্ধু রাতে তার প্রেমিকা প্রীতিকে সারপ্রাইজ দিতে চায়। সে জানতো না যে সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজেই এক ভয়ানক সারপ্রাইজের সম্মুখীন হবে। তার প্রেমিকা প্রীতি অন্য এক ছেলের কোলে বসে আছে। এতে সে ভেঙে পড়ে এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এক সময় মাতাল অবস্থায় রাস্তার সাইডে পড়ে গিয়ে সেখানকার ধুলোর মধ্যে তার হাতে একটা ডায়েরি জাতীয় কিছু এসে পড়ে। যাই হোক, পরবর্তীতে ভাগী সিদ্ধুকে অফিসে নিয়ে যায়। অফিসের এক সহকর্মী টিটকারিতে সে রাগে ক্ষোভে উন্মত্ত হয়ে ওঠে। ভাগী তাকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সিদ্ধু স্কুটার নিয়ে বের হয়ে প্রীতির প্রেমিককে বেধড়ক মারধর করে। কিন্তু ইতোমধ্যেই পুলিশ সেখানে চলে আসে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় সিদ্ধুর বাবা এসে জানতে পারে যে সিদ্ধুর দাদা অনেক আগে হারিয়ে গেছে এবং সিদ্ধুর বাবার অবহেলার কারণে সে বাড়ি ছেড়ে চলে গেছে। এই ঘটনায় সিদ্ধুর বাবার প্রতি সিদ্ধুর অভিমান আরো বেড়ে যায়। কোটিপতির ছেলে হওয়া সত্ত্বেও সে ভাড়া বাসায় থাকে। বাড়িতে যাওয়ার পর নিজের গার্লফ্রেন্ডের সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলোকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে সে। তার রুমের একটা ডায়েরির পাতা ছিঁড়ে সেটার মধ্যে আগুন জ্বালিয়ে সে বিড়ি ধরাচ্ছে। কিন্তু ভালো মতো খেয়াল করলে বোঝা যায় এটা তার গার্লফ্রেন্ডের কোনো স্মৃতি নয়। পৃষ্ঠাটা সে পড়তে শুরু করে। যতটা পড়ছিল ততটাই যেন লেখাগুলো তাকে আকৃষ্ট করছে। আর এখানেই সিন চেঞ্জ হয়ে একটা মেয়েকে দেখানো হয়। সিদ্ধুর হাতে আসা ডায়েরিটি নন্দিনী নামের এক মেয়ের লেখা। ডায়েরিটিতে নন্দিনী নিজেকে বিভিন্ন প্রশ্ন করে এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে তার অভিমত ব্যক্ত করে। সে মনে করে লেখার মাধ্যমে অনুভূতিকে ধরে রাখা যায়। ডায়েরিটির প্রথম পৃষ্ঠা পড়েই সিদ্ধুর মনে কৌতূহল জাগে এবং সে পুরো ডায়েরি পড়া শুরু করে। মূলত এভাবেই আমাদের সিনেমাটার সামনে চলবে। নন্দিনী হায়দ্রাবাদে এসে তার এক বান্ধবীর সাথে দেখা করে। সেখানে এসেছে কারণটা হলো তার দাদা মশাইয়ের একটা চিঠি ঠিকানা অনুযায়ী পৌঁছে দিতে হবে। যার কাছে পৌঁছে দিতে হবে তার নাম প্যানকেট রাও। নন্দিনী তার বান্ধবীর বাসায় গিয়ে দরজায় নক করতে থাকে আর ঘটনার সাথে সাথে বর্তমানে চলে আসে। সিদ্ধুর দরজাতেও কেউ যেন এসেছে নক করছে। দরজা খুললে দেখা যায় তার এক নতুন প্রতিবেশী, তার নাম ডক্টর সন্দীপ। সিদ্ধু তার সাথেও রুক্ষ ব্যবহার করে। অন্যদিকে তার বান্ধবী ভাগী সিদ্ধুর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে। সিদ্ধু ভাগীকে ডায়েরি ও নন্দিনী সম্পর্কে বলে। এমন সময় তাদের বস এসে নতুন ক্লায়েন্ট ও একটি বড় ডিলের সম্পর্কে জানায়। ভাগীকে সাথে নিয়ে কাল সিদ্ধু ক্লায়েন্টের সাথে দেখা করতে যাবে। তবে সিদ্ধু সেটাকে গুরুত্ব না দিয়ে সে আবারও ওই ডায়েরিটা পড়তে শুরু করে। নন্দিনী তার বান্ধবীর সাথে চিঠিতে দেওয়া ঠিকানা খুঁজে বের করতে চাচ্ছে। গুগল ম্যাপ ব্যবহার না করে সে সবার কাছে জিজ্ঞাসা করতে করতে পথ খুঁজে নিতে চায়। বর্তমানে সিদ্ধুও ডায়েরি পড়ে নন্দিনীর মতো গুগল ম্যাপ ব্যবহার না করে ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। কিন্তু দেরি হওয়ায় ক্লায়েন্টও চলে যায়। তবু সিদ্ধু আক্ষেপ করে না, কারণ সে নন্দিনীর প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। পথে একজনের গাড়ি বিকল হলে সিদ্ধু তাকে সাহায্য করে, যা প্রমাণ করে যে সে পরিবর্তন হচ্ছে।
লোকটাকে তার গন্তব্যে নামিয়ে দিয়ে তারা আবারও অফিসে ফিরে আসে। এদিকে বস রেগে সিদ্ধু এবং তার সহকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে, কিন্তু পরে জানা যায় তারা যে লোকটিকে সাহায্য করেছিল সে আসলে তাদের একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট তাদের পরীক্ষা নিতে এমন নাটক করেছিল। সিদ্ধু সহানুভূতিশীল মন দেখে খুশি হয়ে ক্লায়েন্ট তাদের প্রজেক্ট অনুমোদন করে দেয়, অর্থাৎ নন্দিনীর ডায়েরির জীবন দর্শন সিদ্ধুর জীবনে সফলতা আনে। সে আবারও ডায়েরিটা পড়তে শুরু করে আর ঘটনা আবারও নন্দিনীর কাছে চলে যায়। নন্দিনী প্যাঙ্কেট্র সম্পর্কে খোঁজ খবর পেতে একটি অনাথ আশ্রমে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ করতে করতে সে জানতে পারে যে প্যাঙ্কেট্র একটি মামলায় জড়িত ছিলেন এবং দীর্ঘদিন আশ্রমে আসেননি। একজন মহিলার কাছ থেকে সে প্যাঙ্কেট্রর উকিলের সম্পর্কে জানতে পারে এবং পরের দিন ঠিকানা খোঁজার আশায় বাসায় ফিরে আসে। নন্দিনী বাসায় এসে দেখতে পায় তার এক বান্ধবী কান্না করছে। নন্দিনী তার বান্ধবীর কান্নার কারণ শুনে তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে ভালোবাসে না তার জন্য কষ্ট করার কোনো মানে নেই। সিদ্ধ ডায়েরি পড়ে পরিবর্তিত হতে থাকে এবং প্রীতির কাছে ক্ষমা চেয়ে আসে। সিদ্ধু নিজের জীবন থেকে মোবাইল ও সোশ্যাল মিডিয়াকে দূরে ঠেলে দিতে শুরু করে। নন্দিনী রাস্তায় এক কলম বিক্রেতা ছেলেকে দেখে তার সব কলম কিনে নেয়। এতে তার বাড়ি ফেরার টাকা কমে যায়, কিন্তু কন্ট্রাক্টর তার উদারতা দেখে তাকে বাড়ি ফেরার জন্য টাকা দেন। নন্দিনী এই সাহায্যে অভিভূত হয়। ঘটনা বর্তমানে ফিরে আসলে সিদ্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একটা ভিক্ষুককে সে কিছু টাকা দেয়। আসলে প্রতিদিনই তাকে কিছু না কিছু টাকা সে ভিক্ষা দিত, কিন্তু আজকে মোবাইল ফোন ব্যবহার না করে সে তার চেহারাটার দিকে একবার তাকায় আর বুঝে যায় এই তো তার হারিয়ে যাওয়া সেই দাদা মশাই। এতদিন তার সামনেই ছিল, তার চোখের সামনে দিয়ে ঘুরছে, কিন্তু সে এতটাই নিজের মধ্যে ডুবেছিল কখনো তার দিকে খেয়ালই করেনি। সে আজকে অনেক খুশি। তাকে নিয়ে যায় বাসায়। তার বাবা এবং সে দুজনে মিলে তার কেয়ারিং করতে শুরু করে। ঘটনা আবারও নন্দিনীর কাছে চলে আসে। সে এসেছে ওই উকিলের সাথে দেখা করতে যে প্যাঙ্কেট্রোর কেস লড়ছিল। এখন তার সাথে কথাবার্তা বলার পর সে জানায়, তুমি সোমবার দেখা করো আমার সাথে। এদিকে ঘটনা যতই সামনে এগোচ্ছে ততই সিদ্ধু যেন নন্দিনীর এই ডায়েরিটা পড়তে পড়তে তার প্রেমে পড়ে যাচ্ছে। সে আবারও সেই ডায়েরিটা পড়তে শুরু করে। একদিন এভাবে বাড়ি ফেরার সময় রাস্তায় একজন এসে নন্দিনীকে বলে, আমাকে প্যাঙ্কেট্রো পাঠিয়েছে, তুমি তাকে খুঁজছো তাই না, চলো আমার সাথে। নন্দিনী তার সাথে চলে যায়, কিন্তু আসলে তারা নন্দিনীকে কিডন্যাপ করার চেষ্টা করছে। নন্দিনীকে জোর জবরদস্তি নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায়। ওই কিন্তু সেই দিন যে ছেলেটার কাছ থেকে সে কলম কিনে রেখেছিল সে বাইরে থেকে নন্দিনীকে দেখে চিনে ফেলে, কিন্তু নন্দিনীকে তারা চুপ করিয়ে রেখেছে। নন্দিনী যখন বিপদে পড়ে তখন একজন অপরিচিত ছেলে পুলিশের সাহায্য নিয়ে তাকে উদ্ধার করে। এই ছেলেটি আসলে ডক্টর সন্দীপ, যিনি গল্পের শুরুতে সিদ্ধুর কাছে লাইটার চেয়েছিলেন। সিদ্ধু এখনো তাকে চিনতেই পারেনি। এরপর থেকে নন্দিনী এবং সন্দীপের দেখা সাক্ষাৎ এবং বন্ধুত্ব গড়ে ওঠে। ডায়েরিতে থাকা ছেলেটির নামের 21টি বর্ণ ছিল। সিদ্ধু জানতো না ছেলেটি তার পাশের বাসাতেই থাকে। একদিন অসুস্থ হলে পাশের বাসার ডাক্তার সন্দীপ তার চিকিৎসা করে। সন্দীপের কার্ডে তার নামের পাশেও 21টি বর্ণ দেখে সিদ্ধু বুঝতে পারে এই হলো সেই ছেলে। নন্দিনী বাড়ি ফিরলে তার বান্ধবী জানায় প্যাঙ্কেট্রো তার সাথে দেখা করতে চায় এবং পার্কে অপেক্ষা করছে। নন্দিনী পার্কে গিয়ে প্যাঙ্কেট্রোকে খুঁজে পায় না, কিন্তু অপেক্ষা করার পর প্যাঙ্কেট্রো আসে এবং বলে যে তার দাদু তাকে চিঠি পাঠিয়েছিল। নন্দিনী ডায়েরিতে লিখে রাখে যে সে প্যাঙ্কেট্রোকে খুঁজে পেয়েছে এবং পরে কথা বলবে। এরপর ডায়েরিতে আরো কিছু লেখা নেই। এই 18টা পৃষ্ঠায় লেখা ছিল, কিন্তু সিদ্ধুর এটা বিশ্বাস এই ডায়েরিটা 18টা পৃষ্ঠার মধ্যে শেষ হবার কথা নয়। ঠিকানা এবং সমস্ত তথ্য অনুযায়ী সে বেরিয়ে পড়ে নন্দিনীর খোঁজে, কিন্তু সেখানে গিয়ে নন্দিনীর দাদির সাথে দেখা হলে সে জানায়, তুমি নিজেকে নন্দিনীর বন্ধু দাবি করছো আর এটাও জানো না যে গত বছর একটা অ্যাক্সিডেন্টে নন্দিনী মারা গিয়েছে। যে কথাটা শুনে তার উপর যেন আকাশ ভেঙে পড়ে। সিদ্ধু নন্দিনীর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়ে। সে ভাবে নন্দিনী তার জীবনে একটি স্মৃতি হয়ে থেকে যাবে, কিন্তু দাদুর কথা শুনে সে বুঝতে পারে প্রিয়জনের শেষ ইচ্ছা পূরণের মাধ্যমে তাদেরকে বেঁচে রাখা যায়। দাদুর কথা থেকে অনুপ্রাণিত হয়ে সিদ্ধু নন্দিনীর ডায়েরিতে লেখা অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করার সিদ্ধান্ত নেয়। নন্দিনীর ইচ্ছাগুলোর মধ্যে প্রথম দিকের কয়টা হলো ওই অনাথ আশ্রমের বাচ্চাগুলোর ইচ্ছা।
যেমন কেউ ক্রিকেট ব্যাট চেয়েছিল তার কাছে, কেউ আবার লেখাপড়া করতে চেয়েছিল। নন্দিনী তাদেরকে কথা দিয়েছিল কিন্তু পূরণ করা হয়নি। সেখানে খোঁজ লাগানোর পর সে ওখানকার সমস্ত বাচ্চাদের ইচ্ছা পূরণ করে। আবার সে বাস কন্ট্রাক্টরের বাকি থাকা টাকাগুলো সে ফেরত দিতে চেয়েছিল, সেটাও পূরণ করে। তবে সেখানে সে নিজে যায়নি, পোস্টের মাধ্যমে চিঠিতে পাঠিয়ে দিয়েছে। তারপর নন্দিনীর এক রুমমেটের ইচ্ছা ছিল একটা ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নিবে সে। নন্দিনী কথা দিয়েছিল তাকে, সেটাও সে পূরণ করে। বাড়িতে ফেরার পর তার কাছে একটা চিঠি আসে। আসলে ওই বাস কন্ট্রাক্টর তাকে চিঠিটা পাঠিয়েছে। সে লিখে, আসলে তুমি আমাকে মনে রেখেছো, এই বিষয়টাতে আমি খুবই অবাক হয়েছি। আসলে সে বাস কন্ট্রাক্টর মনে করেছে হয়তোবা নন্দিনী তাকে এই চিঠিটা পাঠিয়েছে, তাই সে ওই ঠিকানাতেই নিজের রিপ্লাই দেওয়া চিঠিটা পাঠিয়েছে। সে বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে আইসিইউতে দেখে, সেটা জানতে পেরে খুবই খুশি হলাম। চিঠিটা সে পড়ে সিদ্ধু ভাবে আইসিইউতে দেখেছিল মানে কি? সে ওই বাস কন্ট্রাক্টরের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে, সত্যি সেদিন নন্দিনীকে দেখেছিলেন? সে বলে, হ্যাঁ, ওই মাসের 20 তারিখে দেখেছিলাম। সিদ্ধু অবাক হয়ে যায় এটা দেখে যে নিউজ পেপারে ছাপানো হয়েছে 18 তারিখে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর 18 তারিখে তারা মৃত্যুবরণ করেছিল। তাহলে 20 তারিখে সে কিভাবে দেখবে আইসিইউতে তাকে? সিদ্ধু নন্দিনীকে খুঁজতে হাসপাতালে যায়, কিন্তু সেখানে নন্দিনীর কোনো হদিশ পায় না। এদিকে সে চিন্তিত, অন্যদিকে আশাবাদী যে নন্দিনী বেঁচে থাকতে পারে। ঠিক তখনই নরসিং নামে এক ব্যক্তি সিদ্ধুকে ধরতে আসে, যে নন্দিনীর অপহরণকারীদের একজন। তার নন্দিনীকে নিয়ে কোনো কাজ নেই, কাজটা হলো সেই লেটারকে নিয়ে, যে লেটার তার কাছে ছিল। সে বলতে শুরু করে আর ঘটনা সেখানে চলে যায় নন্দিনীর কাছে। নন্দিনী নাকি বুঝে গিয়েছিল আসলে প্যাঙ্কেট্রো আসল না, তাই সে তাকে চিঠি দিতে অস্বীকার করে। নন্দিনীর পেছনে লাগা কিছু লোক তাকে মারধর করে একটি চিঠি সম্পর্কে জিজ্ঞেস করে। নন্দিনী কিছু না বললে তারা তাকে নির্যাতন করে। সুযোগ মতো সিদ্ধু মারতে শুরু করে বর্তমান সময়ে। এই লড়াইয়ের মধ্যে সিদ্ধু মোজো নামের একজনের কথা শুনতে পায়, যে সম্ভবত এই সকল ঘটনার পেছনে আছে। সিদ্ধু পুরনো পোস্ট বক্স থেকে চিঠিটি খুঁজে পায়। চিঠিতে শুধু একটি বিল্ডিং এর নকশা ছিল। সে নকশার কোম্পানিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে কোনো তথ্য পায় না। তবে সিদ্ধুর মনে সন্দেহ জাগে এবং সে রহস্য উন্মোচনের প্রতিজ্ঞা করে। আর তখনই রাকেশ তার এক কর্মচারী মোজোকে কল করে আর সিদ্ধুকে ধরে আনতে বলে। মোজো তখন সিদ্ধুকে ফাঁসানোর চেষ্টা করে, তখন উল্টো সে নিজেই সিদ্ধুর হাতে ধরা পড়ে। সিদ্ধু তাকে মারধর করে সত্যি উন্মোচন করতে বাধ্য করে। সব ঘটনার মূল হোতা হলো লোভী রাকেশ। রাকেশের অনাথ আশ্রমের জমির উপর লোভ ছিল এবং সেখানে একটি শপিং মল তৈরি করতে চেয়েছিল। আশ্রমের মালিক বাবুজি রাজি না হওয়ায় রাকেশ কোনো উপায় অন্তরে পায়নি। শারীরিকভাবে দুর্বল হওয়ায় সে নকশাটি নন্দিনীর দাদার কাছে পূজা করতে পাঠিয়েছিল। এরপর একদিন আশ্রমে আগুন লাগিয়ে দেওয়া হয়, যাতে বাবুজি সহ 6টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নন্দিনীর দাদা মশাই প্যাঙ্কেট্রোর বন্ধু ছিলেন এবং প্যাঙ্কেট্রোর কোম্পানির বিরুদ্ধে মামলায় তাকে সাহায্য করেছিলেন। প্রয়োজনীয় প্রমাণ নন্দিনীর কাছে পাঠানোর পরেই দাদা মশাই মারা যান। প্যাঙ্কেট্রোর কাছে পৌঁছে দেওয়া জরুরি। আর এভাবেই চলে এসেছে সমস্ত ঘটনা। নন্দিনীর অ্যাক্সিডেন্টের পর তাকে হাসপাতালে নেওয়া হলেও ডাক্তারকে ঘুষ দিয়ে তাকে মেরে ফেলা হয়। নন্দিনীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর ষড়যন্ত্রকারীরা তাদের কাজে ফিরে যায়। সিদ্ধু ডেথ সার্টিফিকেট লেখা ডাক্তারের নাম অনুযায়ী পৌঁছে যায় ডক্টর সন্দীপের কাছে। আর ডক্টর সন্দীপই ছিল সেই ডাক্তার যে নন্দিনীর মৃত্যুটাকে কনফার্ম করেছিল। এরপর সন্দীপ বলে, তারা ডাক্তারদেরকে অনেক ঘুষ খাইয়েছিল ঠিকই, কিন্তু আমি কোনো রকমে তাকে লুকিয়ে ফেলেছিলাম। তাকে আইসিইউতে রাখতে হয়েছিল আমার। এখনো সে পুরোপুরি সুস্থ নয়। আর আজ প্রথম নন্দিনীর সামান্য একটা ঝলক সে দূর থেকে দেখতে পায়, কিন্তু তার সাথে দেখা করে না, কারণ নন্দিনী কে সে চিনলেও নন্দিনী তাকে চিনে না। এরপর ঘটনা সেখান থেকে 6 মাস সামনে এগিয়ে যায়। সেখানে সন্দীপ এসে তাকে বলে, তোমাকে যারা মারার চেষ্টা করেছিল তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসা করে কিভাবে সম্ভব হলো এটা। এর উত্তর না দিয়ে সে ওখান থেকে চলে যায়। সে তার সেই হোস্টেলে ফিরে আসে। তার সেই রুমমেট বান্ধবীটা তাকে এসে বলে, আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ছিলে না কিন্তু তবুও আমার অ্যাডমিশনের ব্যবস্থা করে গিয়েছিলে। সিদ্ধু ভাইয়া না থাকলে তো হতোই না আমার অ্যাডমিশন। এতে নন্দিনী অবাক হয় যে সিদ্ধু আবার কে।
এরপর অনাথ আশ্রমে যাবার পর সেখানে জানতে পারে এখানে নাকি কোনো বাচ্চা আর নেই। সিদ্ধু স্যার নাকি তাদের জন্য ভালো একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছে। রাস্তার সেই কলমওয়ালা ছোট ছেলেকে দেখতে পায়, সে তাকেও নাকি স্কুলে ভর্তি করে দিয়েছে। ওখানে যাবার পর দেখতে পায় সমস্ত বাচ্চাদের যেন ইচ্ছা পূরণ করা হয়েছে। সবার মুখে শুধুমাত্র সিদ্ধুরই কথা। আবার ওই উকিল সাহেবের সাথেও তার দেখা হয়। আসলে ওখানে ওই কেসে তারা হারতেই চলেছিল। ঠিক তখনই সেখানে সিদ্ধু চলে আসে আর সেই লেটারটা নিয়ে আসে, যে লেটার নন্দিনীর কাছে ছিল। এরপর তারা সেই কেসটাও জিতে যায়। এরপর নন্দিনী সন্দীপের কাছ থেকে জানতে পারে সিদ্ধু তার সেই ডায়েরিটি পড়ে তার পুরো জীবন পাল্টে ফেলেছে এবং এখন সে নন্দিনীর ডায়েরিতে লেখা শেষ ইচ্ছা পূরণ করতে কাশিতে গেছে তার বাবা মায়ের জন্য দোয়া করার জন্য। এরপর নন্দিনী কাশির উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়ে তাকে অনেক খুঁজে, কিন্তু সে তাকে চেনে না, তাই কোথাও খুঁজে পায় না। এরপর সে আবারও ট্রেনে বসে আর তার অপর পাশে বসেছিল সিদ্ধু, কিন্তু তারা কেউই একে অপরকে কখনোই দেখেনি, তাই দুজনেই চিনতে পারে না। কিন্তু যখন একজন ঝালমুড়িওয়ালা আসে তখন সিদ্ধু নন্দিনীর বলে দেওয়া রেসিপি অনুযায়ী যখন ঝালমুড়ি বানাতে বলে তখন নন্দিনী বুঝে যায় এটাই সিদ্ধু। আর তখন নন্দিনী তার ব্যাগ থেকে সে মিষ্টি জাতীয় কিছু একটা ঝালমুড়িতে দেয়, আর এতে সিদ্ধু বুঝে যায় এটাই নন্দিনী। আর এরই মাধ্যমে এই গল্পটি শেষ হয়ে যায়। তো এতক্ষণ আপনারা দেখলেন 2022 সালে রিলিজ হওয়া 18 পেজ মুভির এক্সপ্লেনেশন। মুভিটির আইএমডিবি রেটিং 7.1 আউট অফ 10। এই মুভিটি ড্রামা ও রোম্যান্স ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে এবং রটেন টমেটোতে এটি 93% ফ্রেশ রয়েছে। তো আজকের এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।